হ্যালো এভরিওয়ান, সরলরেখা ক্লাসে সবাইকে স্বাগতম। তো সরলরেখা চলমান যে আমাদের ক্লাসটা চলবে সিরিজ আকারে, তার আজকে প্রথম ক্লাস। তো সরলরেখা শিখতে হলে প্রথমে আমাকে সবচেয়ে ভালো যেটা জানতে হবে সেটা হচ্ছে স্থানাঙ্ক। সবচেয়ে ভালো যেটা জানতে হবে সেটা হচ্ছে স্থানাঙ্ক এবং স্থানাঙ্ক ব্যবস্থা। তো আজকের ক্লাসটা মেইনলি আমরা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথাবার্তা বলবো প্রথম অংশে। তো স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? আমাদের জানা মতে আমাদের দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে। এক নাম্বার হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আরেকটা হচ্ছে বা কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার আরেকটা নাম হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা। আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা। কেন এটা এরকম নাম করা হয় কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা? তো নরমালি আমরা যে আকারগুলা দেখি, যে আমরা এক্স ও এক্স প্রাইম, সরি লাইনটা বাঁকা হয়ে গেছে। নরমালি যে আমরা আঁকি এরকম এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম যে আঁকি, আমি উল্টা বলতেছি। একটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এইদিকে হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। এই থেকে কিন্তু মেনলি আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতেছে, ঠিক আছে? তো এটা আমাদের কি বলি আমরা? এটা আমরাকে বলি এক্স অক্ষ, এক্স অক্ষ। বা ইংরেজিতে এটার নাম কি জানো? ইংরেজিতে এটার নাম হচ্ছে অ্যাবসিসা, অ্যাবসিসা, অ্যাবসিসা। ইংরেজিতে এটার নাম হচ্ছে অ্যাবসিসা। তো এক্স অক্ষকে বলতেছিল অ্যাবসিসা এবং ওয়াই অক্ষকে বলতেছে হচ্ছে অর্ডিনেট, অর্ডিনেট। এক্স অক্ষকে অ্যাবসিসা এবং ওয়াই অক্ষকে অর্ডিনেট বলে। তো এইখানে তোমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে লাইক এইখানে একটা বিন্দু আছে পি এক্স ওয়াই, এইখানে একটা বিন্দু আছে পি এক্স ওয়াই। তো কার্তেসীয় সমীকরণে পি এক্স ওয়াই বলতে কি বোঝায়? তোমাদের বললো তো, দেখি কে বলতে পারবা? এই এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত এবং ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত, এটা তোমাদের বলতে হবে। তো তোমরা কমেন্ট করতে থাকো, সেই ফাঁকে আমরা একটু লিখে দিই যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত। কোন একটা বিন্দু লাইক পি এক্স ওয়াই, আমাদের একটা বিন্দু আছে, এই পি এক্স ওয়াই বিন্দুটা এক্স অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, এটা তোমাদের প্রশ্ন। তো তোমরা তো অনেক চালাক, তোমরা অলরেডি বুঝে ফেলছো আমার দিক চিহ্নটা দেখেই যে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স। এই দুইটা বিষয় খুব ভালোভাবে তোমরা মনে রাখবা, এই দুইটা বিষয় তোমরা খুব ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? মনে থাকবে, এই দুইটা বিষয় তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। তো যেহেতু কার্তেসীয় বা আয়তাকার আছে, তো এখান থেকে আমাদের আরেকটা টার্ম আসে যে আয়তাকার সমীকরণ। আয়তাকার বা কার্তেসীয় সমীকরণ বলো বা আয়তাকার বা কার্তেসীয় সমীকরণ, এই জিনিসটা কি? সমীকরণ এই জিনিসটা কি? তো বলে রাখা ভালো, কার্তেসীয় জিনিসটা কাজ করে কি এক্স ওয়াই নিয়ে, এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের ভিতরে এক্স ওয়াই দুটো বিষয় নিয়ে কাজ করে। তো তোমরা বলতে পারো এক্স ওয়াই সম্বলিত যে সমীকরণগুলো আছে, এক্স ওয়াই সম্বলিত সমীকরণকে কি বলে? সম্বলিত সমীকরণকে কি বলে? কার্তেসীয় সমীকরণ বলে। যেমন তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু 0, এটা একটা কার্তেসীয় সমীকরণ। সেম ওয়েতে তুমি 2x প্লাস 3y ইকুয়ালস টু 6, এটাও একটা কার্তেসীয় সমীকরণ। তো আমরা এই ধাপে প্রথমে কি শিখলাম? কার্তেসীয় সমীকরণ জিনিসটা কি, এই বিষয়টা শিখতে পারলাম। কার্তেসীয় সমীকরণ কি এই বিষয় সম্পর্কে আমরা খুব সুন্দর একটা ধারণা পেলাম এবং স্থানাঙ্ক সম্পর্কে জানতে পারলাম যে খুঁটিনাটি বিষয়গুলা যে কিভাবে কাজ করতে হয়। ওকে, এখন আমরা কথা বলবো পোলার স্থানাঙ্ক নিয়ে। তো পোলার স্থানাঙ্কটা কি? এই কার্তেসীয় স্থানাঙ্কের মতোই পোলার স্থানাঙ্কের আইডেন্টিফাইং দুটো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের যথারীতি পি একটা বিন্দু হবে। অ্যাকচুয়ালি আমরা এই পি বিন্দুটার অবস্থান নির্ধারণ করতে চাই। এই যে পি বিন্দুটা ছিল আমাদের এক্স ওয়াই এ আকারে, কার্তেসীয়তে এক্স ওয়াই আকার ছিল, আমরা এক্স ওয়াই আকার লিখবো না,
এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে চাই। তো এটা দুই ভাবে বের করা যায়। এক হচ্ছে মূল বিন্দু, এই যে আমাদের রেফারেন্স বিন্দুটা আছে, আমরা তো বলে আসলাম একটা ওয়ে, সেটা হচ্ছে যে কার্তেসীয় আকারে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আমাদের মূল বিন্দু আছে, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি আমরা। মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নিলাম লাইক আর, এবং এক্স অক্ষের অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কৌণিক সরণ কত? কৌণিক সরণ তোমরা আস্তে আস্তে পাবা। জিনিসটা মানে কি, যে কোনাকুনি যে সরণটা আছে, এইদিকে সরণটা কত আছে, সেটা হচ্ছে থিটা। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ তোমরা কৌণিক সরণটা নিলা, এইটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি আর এবং থিটা দ্বারা। আর এই আর থিটা দ্বারা প্রকাশিত হলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে বলবো যে পোলার স্থানাঙ্কে প্রকাশ করা হয়েছে। তো এখানে আর থিটা দ্বারা পোলার স্থানাঙ্কে কনভার্ট করা হয়। আমরা পোলার স্থানাঙ্ক যে বিষয়টা বুঝতেছি সেটা হচ্ছে কি আর থিটা, সেটা কি মূল বিন্দু থেকে এই চলমান বিন্দুটার দূরত্ব আর এবং কৌণিক সরণ হচ্ছে থিটা। তো বলো দেখি পোলার সমীকরণ কাকে বলবে? পোলার সমীকরণ কাকে বলবে? পোলার সমীকরণ কাকে বলবে? স্যার, যে সকল সমীকরণে আর এবং থিটা আছে তাকে পোলার সমীকরণ বলবে। যেমন আর স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার সাইন থিটা। দেখো এইখানে কিন্তু আর এবং এক্স এবং ওয়াই এর কোনো হদিশই নাই, আছে কি আর এবং এস স্কোয়ার সাইন থিটা। এখানে এক্স ওয়াই নাই, সুতরাং এটা আমাদের একটা পোলার সমীকরণ, যেখানে আর এবং থিটা দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলে? পোলার সমীকরণ বলে। তো যেহেতু বুঝতেছো স্যার, আমরা তো আসলে একই বিন্দুর দূরত্ব নির্দেশ করতেছি, একটা বিন্দুর অবস্থানে নির্দেশ করতেছি, তার মানে স্যার আমাদের কার্তেশীয় সমীকরণ এবং পোলার সমীকরণের ভিতরে অবশ্যই কোনো একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা কি? অবশ্যই কার্তেশীয় সমীকরণ এবং পোলার সমীকরণের ভিতরে আমাদের একটা সম্পর্ক আছে। এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে সেই সম্পর্কটা কি? আমাদের সেই সম্পর্কটা বের করতে হবে। তো তোমরা হেডিং দেখেই বুঝতে পারছো যে আমরা এখন কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করব এবং পোলার থেকে কার্তেশীয়তে কনভার্ট করব। কার্তেশীয় থেকে আমরা পোলারে যাব এবং পোলার থেকে কার্তেশীয়তে যাব। তার জন্য আবার আমাদের এখন চিত্রটা আঁকা দরকার। এই দুইটা কাজের জন্য আবার চিত্রটা আঁকা দরকার। এই আমরা এঁকে ফেললাম, এই আমাদের পি এক্স ওয়াই বিন্দু। ওকে, আমরা একটা কাজ করি, এইখানে এঁকে দিলাম, এইখানে আমরা এঁকে দিলাম। ওকে, তো এখন মজাটা দেখবা সবাই, যে আমরা জানি পিথাগোরাসের সূত্র মতে এতটুকু হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের y, আর এটাকে আমরা বলছি কি, গল্পের স্বার্থে বলছি r, আর এটা হচ্ছে আমাদের থিটা। আমরা পোলার এবং কার্তেশীয় একই সমীকরণে দেখাই দিলাম। তো পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাই? আমরা পাই r স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার, বা r ইকুয়ালস টু কত? r ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, যখনই থিটা বের করতে যাব, যখনই আমরা থিটাটা বের করতে যাব, তখন একটা জিনিস দেখবা, থিটার সাথে আমার কার কার সম্পর্ক আছে, এবং আমাকে এক্স ওয়াই ব্যবহার করতে হবে, এক্স এবং ওয়াই এই দুইটা, তার মানে ভূমি এবং লম্ব ব্যবহার করতে হবে। তখন কিন্তু তোমরা বলবা যে ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, বা থিটা ইকুয়ালস টু মডুলাস অফ ওয়াই বাই এক্স, শুধু এক্স, ট্যান ইনভার্স, সরি, ট্যান ইনভার্স y by x, tan inverse y by x। ওকে, তোমরা খুব সুন্দরভাবে বলতে পারলা এটা। তো স্যার, এটা তো আপনি তাহলে আর বের করে ফেললেন, থিটা নিয়ে নিলেন, তার মানে কি ছিল xy, আপনি নিয়ে গেছেন আর থিটাতে, আর থিটাতে কনভার্ট করে ফেলছেন। যে আমরা যদি এই দুইটা জায়গার ভিতর মান বসাই দিই, x আর y এর মান বসাই দিই, তাহলে আমরা আর পাবো, আর এইখানে আমরা কি পাবো? থিটা পাবো। ওকে, ভালো কথা। তো স্যার উল্টাটা কি হবে? আমার দেয়া আছে আর থিটা, আমাকে যাইতে হবে কোথায়? এক্স ওয়াই এ।
তখন একটা জিনিস বুঝো যে তোমাকে দেয়া আছে আর এবং থিটা, দেয়া আছে আর এবং থিটা, তার মানে অতিভুজ আর কোণ দেয়া আছে। তুমি ভূমির মান কিভাবে বের করবা স্যার? তখন তোমরা আমাকে অবশ্যই বলবা যে স্যার cos থিটা ইকুয়ালস টু কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, দেন x ইকুয়ালস টু কি আর cos থিটা, আবার sin থিটা ইকুয়ালস টু কি সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তার মানে y ইকুয়ালস টু কত আর sin থিটা। তো তোমরা এখান থেকে কি যে ছিল আমাদের আর থিটা, আর থিটা এই দেখো আমাদের আর ডান পাশে খেয়াল করো আর এবং থিটা ব্যবহার করব, আর এবং থিটা ব্যবহার করে আমরা এক্স ওয়াই যেতে পারবো। তো এই ছিল আমাদের কার্তেসীয় এবং পোলার। কিন্তু এখন ঝামেলা হচ্ছে, এখন একটা খুব সুন্দর ঝামেলা আছে পোলার স্থানাঙ্ক কেন্দ্রিক। সেটা হচ্ছে এই যে আমাদের এক্স ওয়াই বিন্দুটা আছে, আমরা যে বারবার এক্স ওয়াই বিন্দুর কথা বলতেছি, আমরা কিন্তু জানি যে কার্তেসীয় স্থানাঙ্ক কয়টা চতুর্ভাগে ভাগ হয়? একটা চতুর্ভাগ, দুইটা চতুর্ভাগ, তিনটা চতুর্ভাগ, চারটা চতুর্ভাগ, মোট চারটা চতুর্ভাগে হয়। এইখানে কি আমরা সবাইকে যে ব্র্যাকেটের ভিতরে আসলে এক্স ওয়াই প্রকাশ করব আমি চিহ্ন দ্বারা, এইখানে কি এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ, এইখানে কি এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, আমরা সবাই এগুলো জানি অ্যাকচুয়ালি। এইখানে কি দুইজনই নেগেটিভ, এইখানে কি একজন পজিটিভ এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এই বিষয়গুলো আমরা জানি। তো তাহলে কি কোণের মানও তো আমার সেম ওয়েতেই চেঞ্জ হবে, তাই না? আর এই ট্যান ইনভার্স যে আছে, ট্যান ইনভার্স দিয়ে এই যে আমাদের ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আছে, এটা দিয়ে তো আসলে আমরা প্রকৃত কোণটা পাবো না, কারণ চতুর্ভাগ অনুযায়ী তো আমার কোণের মান চেঞ্জ হবে, চতুর্ভাগ অনুযায়ী আমাদের কোণের মান চেঞ্জ হবে, তাই আমরা অ্যাকচুয়াল কোণটা এখান থেকে পাবো না। তো এখন কি করতে হবে? এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখব বিভিন্ন চতুর্ভাগে মানগুলাকে কিভাবে প্রকাশ করা যায়। মেইনলি থিটার মানটা, আর এর মান তো আমরা সব জায়গাতেই সেম হবে, আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই প্রথম চতুর্ভাগে আমরা থিটাকে কিভাবে প্রকাশ করব, এই যে থিটা আছে এই থিটাকে কিভাবে প্রকাশ করব। তার মানে প্রথম চতুর্ভাগে কি পি এক্স ওয়াই সবাই পজিটিভ, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? থিটা ইকুয়ালস টু এখন থেকে আমরা দিয়ে রাখলাম tan ইনভার্স মডুলাস অফ y বাই x। স্যার মডুলাস কেন? পরে বলতেছি কেন মডুলাস, তোমরা একটু ওয়েট করো, দেখো কেন আমরা মডুলাস ব্যবহার করলাম, এটা আমরা আগে বের করে রাখছি। এখন সাপোজ আমাদের চিত্রটা চলে গেছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, তার মানে কি মাইনাস এক্স প্লাস ওয়াই। এখন কি হবে? তো আমি বলছি কি এন্টি ক্লকওয়াইজ কৌণিক সরণ, তার মানে আমার অ্যাকচুয়াল কোণ হওয়ার কথা কত? আমাদের অ্যাকচুয়াল কোণ হবে এতটুকু, এতটুকু হবে আমাদের অ্যাকচুয়াল কোণ। তবে এই কোণটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এই বিষয়টা আমাদের শিখতে হবে। এই কোণটাকে বলতে পারো যে স্যার আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি যে আপনি এইখান থেকে এই পর্যন্ত যাবেন, এইখান থেকে এই পর্যন্ত গিয়ে এতটুকু উল্টে বাঁকা লবেন, মানে ক্লকওয়াইজ আসবেন। তো আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ এবং ক্লকওয়াইজ যাওয়া মানে কি নেগেটিভ। তো এই জিনিসটাকে যদি আমরা এখন লিখি তাহলে কি হবে? পি মাইনাস এক্স ওয়াই থিটা। তো তুমি গেছো কি পরিমাণ? এই দেখো প্রথম যে রাউন্ডটা লইছো এটা কি পরিমাণ গেছো? স্যার রাউন্ডটা নিচে আমি পাই পরিমাণ। আচ্ছা পাই পরিমাণ গেলে এইটাই কিন্তু তোমার যে সূক্ষ্মকোণ যে থিটা আছে এখানেও কিন্তু থিটার মান সেমই বের হবে। ঠিক আছে, তো তুমি করবা কি মাইনাস ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স, আচ্ছা এটা আমরা থিটা না বলে আমরা দুইটা থিটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স, তোমার এখানে এক্স কি ছিল মাইনাস এ। এখন দেখো তুমি অটোমেটিক্যালি এই যে কোণটা আছে আমাদের যে গ্রিন লাইনের যে কোণটা আছে, গ্রিন লাইনের যে কোণটা আছে সেই কোণটা আমরা পেয়ে যাব। আমরা আসলে বুঝতে পারলাম যে কিভাবে পাইতে পারি। এরপরে দেখো আমি বলতেছি যে তুমি এখন আছো থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে আছো। তো থার্ড কোয়াড্রেন্টে তুমি কিভাবে এক্সপ্লেন করবা? বলবা স্যার আমি তো এই পর্যন্ত আইসেই ছিলাম, আমি তো এখান থেকে পাই পরিমাণ আসছি, আরো সামথিং গেছি, পাই পরিমাণ আসার পর আরো সামথিং গেছি, তার মানে কি হবে? আমরা যদি লিখি পি মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই ক্ষেত্রে থিটার মান কি হবে? এই ক্ষেত্রে থিটা ইকুয়ালস হবে পাই প্লাস
পাই প্লাস মডুলাস অফ মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। দেখো কেন আমি এটা বললাম, তা আদারওয়াইজ তুমি যদি এই ফরম্যাটে না যাও তাহলে দেখবা মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা তো কাটাকাটি করে প্লাস হয়ে গেছে, তাই না? এই তোমার ফার্স্ট কোয়াড্রেন্টের যে মানটা ছিল ওইরকম শো করবে। অ্যাকচুয়াল কোণ কিন্তু তা নয়, যেহেতু অ্যাকচুয়াল কোণ তা নয় তাই আমরা এইভাবে করতে হবে। বিষয়টা বুঝতে পারছি? লাস্টলি আছে ফোর্থ কোয়াড্রেন্টে, আমাদের মানটা আছে ফোর্থ কোয়াড্রেন্টে কি আছে, পি এক্স মাইনাস ওয়াই। এটা কিভাবে লিখবা? এইটা লিখতে পারো দুইটা ওয়েতে। একটা হচ্ছে টোটাল এখানে চলে গেছে 2 পাই মাইনাস থিটা, মাইনাস থিটা বলতে হচ্ছে এই তোমাদের এক্স বাই মাইনাস সরি ওয়াই বাই মাইনাস এক্স, মডুলাস অফ ওয়াই বাই ট্যান ইনভার্স, সরি উপরে ট্যান ইনভার্স লিখিনি, এখানে অবশ্যই ট্যান ইনভার্স থাকবে। তোমরা আমাকে অবশ্যই ধরায় দেওয়া উচিত ছিল কমেন্টে, এখানে অবশ্যই ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স থাকবে। আর এখানে কি থাকবে? ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, বলতো মাইনাস কার আগে? ওয়াই এর আগে। তো আমরা করছি কি, এই যে কাজটা করছি এই কোণটাকে কিন্তু আবার আমরা শুধুমাত্র এই কোণ দ্বারা প্রকাশ করতে পারি, শুধুমাত্র এই কোণ দ্বারা প্রকাশ করতে পারি। তো কি হবে? মাইনাস ট্যান ইনভার্স মাইনাস ওয়াই বাই এক্স। এখন কথা হচ্ছে এই যে আমরা নিয়মটা শিখলাম, এই নিয়মটা তো আমরা সবসময় এইভাবে করতে গেলে আমাদের প্রবলেম হবে। আমাদের এখান থেকে এমসিকিউ একটা কোশ্চেন আসবেই, তো যেহেতু এমসিকিউ একটা কোশ্চেন আসবে এবং আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, সুতরাং এই চারটা প্রসেস না জেনেও তুমি জিনিসটা খুব সুন্দরভাবে করতে পারো। তো চলো শিখাই দিই, সেই প্রসেসটা আমার সাথে সাথে তোমরা করবা। ওকে, তো ক্যালকুলেটর হ্যাকসে এবার আমরা দেখব কি করে কার্তেসীয় থেকে একটা মানকে, কার্তেসীয় একটা স্থানাঙ্ক আছে সেটাকে পোলারে নেওয়া যায় এবং পোলার থেকে সেটাকে কার্তেসীয়তে নেওয়া যায়। তো তোমরা আমার সাথে একটু থাকবা। তোমরা প্রথমে কার্তেসীয় মানের জন্য দেখো 1√3, এটাকে আমাদের কার্তেসীয় মান আছে, এটাকে আমরা কিসে নিব? পোলারে নিব। তো কিভাবে? ক্যালকুলেটর ইউজ করে। তো তোমাকে যেই কাজটা করতে হবে, প্রথমে শিফট বাটনটা চাপ দাও, ক্যালকুলেটরের শিফট বাটন। এটা বোথ এমএস ইএস দুটো দ্বারাই করা যায়। এমএস এবং ইএস এর পার্থক্যটা আমি তোমাকে দেখাই দিতেছি, একটু ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করবা। শিফট চাপছো, শিফট চেপে প্লাস চাপো, শিফট চেপে প্লাস চাপলে তোমার ক্যালকুলেটরে এরকম দেখাবে পোল দিয়ে এরকম একটা ব্র্যাকেট আসবে। শিফট চেপে প্লাস চাপলে তোমাকে পোল দিয়ে এরকম একটা ব্র্যাকেট আসবে। এই যে এই ব্র্যাকেটটা আমি বলে রাখছি, এখানে এখন ইনপুট দিতে হবে আমাদের ডাটা। তো কিভাবে ইনপুট দিবা? আমি কি কি ইনপুট দিতে চাই? আমি ইনপুট দিতে চাই 1 এবং √3। তুমি 1 লিখছো, এখন কমাটা কি করে দিবা? এখানে যে কমাটা আছে এটা কি করে দিবা? এই কমাটা দেওয়ার জন্য দেখো তোমরা শিফট চেপে আবার শিফট চাপো, শিফট চেপে এই ব্র্যাকেটটা চাপো, ওই ফার্স্ট ব্র্যাকেটের এন্ডিং যে পার্টটা আছে ওইটা চাপো, তাহলেই দেখো তোমাদের কমা এসে যাবে, আসলে তোমরা এখানে √3 দিবা। তো যারা ইএস ক্যালকুলেটর আছো তারা শিফট প্লাস 1 তারপর শিফট ফার্স্ট ব্র্যাকেটের এন্ডিং √3, সেটা যদি দাও দিয়ে জাস্ট একটা ইকুয়াল চাপো, কষ্ট করে একটা ইকুয়াল চাপো। ইকুয়াল চাপলে দেখো তোমাদের শো করতেছে যে r = 2 এবং θ = 60 ডিগ্রি, এবং এটাই কিন্তু আমাদের আনসার। এখন আমরা পোলারে গিয়ে সাপোজ পাইলাম, পোলারে গিয়ে আমাদের দেয়া আছে এরকম 2 আর 60। এখন যাদের এমএস ক্যালকুলেটর আছে তারা বলতেছে যে স্যার না স্যার আমাদের শুধুমাত্র 2 আসছে, আমাদের শুধুমাত্র আপনি যে প্রসেসটা বলছেন এই প্রসেসে করে আমাদের শুধুমাত্র 2 আসছে। তো এখন কেন 2 আসলো? আমি এমএস দ্বারা করতেছি, সেম ওয়েতে তোমরা যাবা, কমা দিবা, কমা দেওয়ার জন্য এমএস ক্যালকুলেটরে কমা একটা বাটনই আছে, সুতরাং তোমাদের কষ্ট করে শিফট চাপতে হবে না। কমা দেওয়ার পর √3 লিখলা, √3 লিখে তুমি ইকুয়াল চেপে দিলা, বলতেছে স্যার আমাদের শুধুমাত্র কি আসছে? 2 আসছে। এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটা করব, রিকল চাপো, 10 চাপো। তোমাদের এখন দুইটা এক্সট্রা কাজ করা লাগবে। দেখবা একটা বাটন আছে এরকম RCL, এই বাটনটা চেপে 10 চাপবা, নরমাল যে 10 আছে এই 10টা চাপবা।
রিকল চেপে যদি 10 চাপো দেখো তোমাদের f equals to 60 দেখাচ্ছে, f equals to 60 দেখাচ্ছে, এটাই কিন্তু তোমাদের মান। দেখো এটাই কিন্তু তোমাদের কোণ আসবে। আমি বুঝাইতে পারছি? ইএস ক্যালকুলেটরে ডিরেক্ট এসে যায়, আর এমএস এ এই বাটনটা আমাদের এক্সট্রা চাপতে হয়, এমএস এ এই বাটনটা আমাদের এক্সট্রা চাপতে হয়। কথা ক্লিয়ার সবাই? আচ্ছা, তো মেইন প্রসেসটা কি দাঁড়াচ্ছে, আমি যদি শিফট চাপি, শিফট চাপবো, শিফট চেপে কি করব স্যার, শিফট চেপে আমরা প্লাস চাপবো, প্লাস চাপলে কি আসবে স্যার, পোল দিয়ে এরকম একটা ডাটা আসবে, ব্র্যাকেট আসবে, যেখানে আমরা মানগুলা ইনপুট দিব। মান ইনপুট দেওয়ার পর কি করব, ইকুয়াল চাপবো, ইকুয়াল চাপলে ইএস ক্যালকুলেটরে ডিরেক্ট মান এসে যাবে, আর এবং থিটা এসে যাবে। আর এমএসসি কি পাবো, এমএসসি শুধুমাত্র পাবো আমরা, এমএসসি শুধুমাত্র পাবো আমরা আর এর মান। থিটা বের করার জন্য কি করব, এইখানে যদি আবার আমরা কোনো কিছু না করে আরসিএল চেপে তারপর যদি 10 চাপি, আমাদের ক্যালকুলেটর যে 10 লেখা আছে TAN, আবার 10 চাপবো না, ঠিক আছে, 10 চাপি, তাহলে কিন্তু আমাদের এই মানটা এসে যাবে এফ, এফ আকারে আসবে আর কি কোণের মানটা। ওকে, এই ছিল আমার কি কার্তেসীয় থেকে পোলার, এই ছিল আমার কার্তেসীয় থেকে পোলার। স্যার এখন পোলার থেকে কার্তেসীয়তে যাব, প্রসেস সেম, প্রসেস সেম, আমরা শিফট চাপবো, শিফট চেপে মাইনাস চাপবো, মাইনাস চাপলে আমাদের ক্যালকুলেটরে কি শো করবে দেখো তো, শিফট চেপে মাইনাস চাপো, দেখো তোমাদের ক্যালকুলেটর শো করতেছে এরকম র‍্যাক, র‍্যাক দিয়ে এরকম একটা ব্র্যাকেট চাপতেছে। তো তুমি কিচ্ছু বুঝো না, একদম সুবোধ বালক, তুমি জাস্ট এই মানটা এখানে ইনপুট দিবা। 2 কমা কিভাবে আনতে হয় আগে শিখিয়ে দিছি, 60। যদি এমএস ক্যালকুলেটরে ইনপুট দাও, তুমি যদি আবার এমএস ক্যালকুলেটরে ইনপুট দাও, তাহলে কি হবে বলো তো, তুমি দিছো শিফট চেপে এটা যদি দাও, ইএস ক্যালকুলেটরে হুবহু তোমার মান চলে আসবে, এক্স ওয়াই এর মান চলে আসবে। ইএস এ হুবহু ক্যালকুলেটরে এমএস কি বলে আর এবং থিটা পেয়ে যাবা একসাথে। এমএস এর জন্য এমএসসি কি আসবে বলতো, এমএস ক্যালকুলেটরে এখান থেকে আসবে শুধুমাত্র এক্স এর মান। স্যার থিটার মান কি করে আনবো, ওই আবার তোমাদের আরসিএল বাটন চেপে যদি তোমরা 10 চাপো তাহলে দেখো চলে আসবে। তো চলো দেখি আবার আমরা ওই মানটাতে ফেরত যেতে পারি কিনা, 1 আর √3 আসতেছে কিনা। তো আমরা কি চাপবো, 2 চাপবো, কমা চাপবো, কমা চেপে 60, সরি কমা চেপে আমরা শিফট মাইনাস 2 কমা 60 ইকুয়ালস টু, দেখো x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1.732 ডট 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 চলতেছে মান, তার মানে কি ওটা √3 এর মান। ওকে, এখন আমরা এমএস ক্যালকুলেটর দিয়ে দেখব, শিফট র‍্যাক 2 কমা 60, দেখো শুধুমাত্র x এর মান আসছে, y এর মান আনার জন্য তোমরা রিকল চেপে 10 বাটনটা চাপো, রিকল চেপে 10 বাটনটা চাপো, তাহলে দেখো 1.7320 যে মানটা আছে ওই মানটা পেয়ে যাবা। তো এই ছিল আমাদের কাজ। তো তোমাদের কিছু হোমওয়ার্ক আছে এই রিলেটেড, সেই হোমওয়ার্কটা কি আমি একটু দিয়ে দিই, তোমরা এখন ট্রাই করবা আজকে বাসায়। সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট p, আমরা তো 1√3, তোমরা এটা আবার ট্রাই করবা 1√3 এর জন্য ওই তোমার পোলার মানটা কি আসবে, ঠিক আছে। সেম ওয়েতে p -1√3, তার জন্য কি হবে, p 1 -√3, তার জন্য কি হবে, p -1 -√3। এই চারটা কমেন্টে জানাই দিবা কি হবে। এবং এইটা করার পর আমরা যে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা দিছিলাম তার সাথে বিষয়টা মিলে কিনা পুরোটা পোলারে কনভার্ট করবা, পোলারে কনভার্ট করবা, এবং চতুর্ভাগ থেকে এই যে চতুর্ভাগগুলো ছিল এই চতুর্ভাগের ধারণার সাথে ক্যালকুলেটর থেকে প্রাপ্ত মানগুলো তোমরা মিলায়া দেখবা। ওকে, মনে থাকবে। এই ছিল আমার কি কার্তেসীয় থেকে পোলারে কনভার্ট করার টেকনিক। এ পর্যায়ে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সংক্রান্ত কিছু সমস্যা শিখব। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, দুটি বিন্দু আমাদের দেয়া থাকবে, বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এটা আমরা শিখবো কিভাবে দূরত্ব নির্ণয় করতে হয়। ওকে, এখন আমরা প্রথমে যে পদ্ধতি শিখবো সেটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, সেটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে আমরা শিখব, জ্যামিতিক পদ্ধতি। ওকে, তো দেখো এই আমাদের একটা xy ছিল,
সেইখানে পি একটা বিন্দু ছিল যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। ওকে, কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। পি একটা বিন্দু যার স্থানাঙ্ক x1 y1, কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক x2 y2। এই যখন অবস্থা আমাদের অঙ্ক আগাচ্ছে। এখন তোমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি তো এই পি কিউ এর দূরত্বটা বের করতে চাই, ঠিক আছে? পি কিউ এর দূরত্বটা বের করতে চাই, তো আমি যদি এখানে লম্ব আঁকি এক্স অক্ষের উপর, তাহলে এইটার মান কত হবে বলতো? x1। আমি যদি এইখানে লম্ব আঁকি এক্স অক্ষের উপর, তাহলে এটার মান কি হবে? x2। ওকে, সেম ওয়েতে আমি যদি এই দিক থেকে টানি, এটার নাম কি হবে? স্যার y1। যদি এদিকে টানি, এই দিকটা টানি, টোটালটা টানি, তাহলে এতটুকুর মান কি হবে? স্যার y2। ওকে, তো এখন আমি যদি তোমাদের এই ত্রিভুজটা ফিল আপ করি, এখানে যদি সমান করে কেটে দিই, তাহলে দেখো পি কিউ আর সাপোজ আমাদের এখানে আর। এখন বলো তো কিউ আর সমান কত? কিউ আর সমান কত? তোমরা অটোমেটিক বুঝতেছো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কিউ আর সমান কত? তো তখন তোমরা বলবা যে স্যার এইদিকে আছে y2, এইদিকে আছে y2, আর এইখানে আছে y1। এইটাই কিন্তু আসলে পার্থক্য এখানে। তার মানে কিউ আর মানে কত? তোমরা খুব সুন্দরভাবে বলতে পারতেছো y2 মাইনাস y1। এখন কথা হচ্ছে পি আর সমান কত? এটা সমান হচ্ছে আমাদের কিউ আর। আমাদের কথা হচ্ছে পি আর সমান কত? পি আর সমান কত? তো তোমরা ইজিলি দেখতেছো এইখান থেকে এইখানে দূরত্ব হচ্ছে x2, এইখান থেকে এইখানে দূরত্ব হচ্ছে x1। তার মানে কি হবে? দূরত্বটা কি হবে বলতো? x2 মাইনাস x1। এইটা আর এটা কি হবে? আমাদের সমান হবে জ্যামিতি অনুযায়ী। এইটা আর এটা যেমন সমান, সেম ওয়েতে এইটা আর এটাও আমাদের সমান। তো এই যখন অবস্থা যদি আমাদের সমান হয়ে যায়, তাহলে আমরা এই পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর এ পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, তাহলে কি পাই? যে পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, সরি পি আর স্কোয়ার। জাস্ট মানগুলা বসায় দাও। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে পি আরটাকে আগে লিখি, পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। কেন আগে লিখছি? আর এই এক্স এরটাকে একটু প্রাধান্য দিলাম আর কি, বুঝো না? x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং পি কিউ ইকুয়ালস টু লিখতে পারি রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। যেটা কি আমরা কিন্তু জানি যে দূরত্ব দুটা বিন্দুর দূরত্ব পি কিউ ইকুয়ালস টু কি? আমরা সবাই জানি, অনেক জায়গায় এরকম পাইছি, ছোটবেলা থেকে পড়েছি, ভুজ দ্বয়ের অন্তর তার স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কোয়ার। ভুজ দ্বয়ের অন্তরের স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কোয়ার, এইরকম সূত্র আমরা কিন্তু শিখে আসছি বিভিন্ন জায়গা থেকে। তো এই ছিল জ্যামিতিক পদ্ধতিতে আমাদের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এখন তোমরা তো, যদি আমি বলি পি একটা বিন্দু দেয়া আছে, আমি যদি বলি পি একটা বিন্দু দেয়া আছে x1 y1, কিউ একটা বিন্দু দেয়া আছে x2 y2। এখন আমি যদি বলি তোমাদের এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করো, মধ্যবর্তী দূরত্ব কত, তখন তোমরা ইজিলি আমাকে লিখে দাও পি কিউ ইকুয়ালস টু রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। তোমরা এটা আমাকে লিখে দাও, ঠিক আছে? কিন্তু এখন আমি কাহিনীতে একটু টুইস্ট আনতেছি। তোমরা অনেক জানো, আমি জানি তোমরা এই সূত্রটা প্রমাণও পারো, প্রমাণ লাগে না অনেকেও বলো। তো তোমার আমি ডেপথটা জানার জন্য, এখন আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো একটু চেঞ্জ হচ্ছে, তোমাদের ডেপথ জানার জন্য এই প্রশ্নটা করতেছে এইরকম যে, এক নাম্বার ভেক্টর পদ্ধতিতে পি কিউ ইকুয়ালস টু এত প্রমাণ করো, ওই কন্ডিশন অনুযায়ী
এই কন্ডিশন অনুযায়ী ভেক্টর পদ্ধতিতে পি কিউটা বের করতে বলছে। পি কিউ ইকুয়ালস টু রুট ওভার যে সূত্রটা আছে x2 - x1 হোল স্কয়ার, খুব মজার হবে, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। কি পদ্ধতিতে? ভেক্টর পদ্ধতিতে তোমাকে এটা বের করতে বলছে, এটা তোমাকে বের করতে বলছে। তো দেখি এখন তোমাদের কার কেমন ক্ষমতা আছে। কিচ্ছু না, আমাদের মেইন বেসিকটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টটা। আমরা অনেকেই করি কি শুধু ম্যাথমেটিক ড্রিভেন হয়, ম্যাথমেটিক ড্রিভেন হওয়ার কারণে হয় কি আমরা শুধুমাত্র বইয়ের কতিপয় অঙ্কগুলা পারি, কিন্তু বাকিগুলোর ভিতর আমাদের না মানে মানে না এইসব করি। আবার অনেক পণ্ডিত আছে যারা ওই সিকোয়েন্স বা সিরিয়াল বা বেসিক গুলা সাইড বাই সাইড ইউজ করি না, দেখা যায় যে ইজি ইজি চ্যাপ্টার গুলো আমরা আগে করে ফেলি বা এরকম উল্টাপাল্টা করার চেষ্টা করি। তো তাদের জন্য এই প্রশ্নটা, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে পি কিউ ইকুয়ালস টু এত। তো অনেকেই টোটালি অ্যাস্ট্রোনাইজড হয়ে গেছো যে কেমনে সম্ভব ম্যান, কি করে হবে? একদম ইজি। তো কেমন ইজি আমরা দেখাই তোমাকে, আগে একটু চিত্রটা আঁকি। চিত্রটা আঁকি, এই হচ্ছে আমাদের পি একটা বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। ওকে, এইখানে আরেকটা বিন্দু আছে কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। ওকে, এই যে স্থানাঙ্ক বলতেছি ভেক্টরে, এই স্থানাঙ্ক বলতে কি বোঝায়? তুমি যদি এই প্রশ্নটা উত্তর দিয়ে ফেলো তাহলে কিন্তু প্রশ্নটা শেষ। ভেক্টর পদ্ধতিতে এই দুইটা স্থানাঙ্ক বলতে বোঝায় অবস্থান ভেক্টর। এই দুইটা স্থানাঙ্ক বলতে বোঝায় কি? অবস্থান ভেক্টর। এইখান থেকে এটার অবস্থান ভেক্টর, এইখান থেকে এটার অবস্থান ভেক্টর। তো পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে x1 y1, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে x2 y2। ঠিক আছে, এখন যদি তোমাকে আমি পি কিউ বিন্দুটা বের করতে বলি, পি কিউটা বের করতে বলি, তাহলে কত হবে? তাহলে দেখো আমি তোমাদের একদম সিম্পলিফাই করে দিচ্ছি যে ওপি কি? ওপি এর অবস্থান ভেক্টর হচ্ছে x1i প্লাস y1j। একদম সিম্পল, কিন্তু এটা আরো ইজিলি ব্যাখ্যা করা যায়। ও কিউ ভেক্টর কি হচ্ছে? ও কিউ ভেক্টর কি হচ্ছে? যে x2i প্লাস y2j। ওকে, তো এখন তোমাকে প্রশ্ন করলাম পি কিউ সমান কত? আমরা ভেক্টরের বিধি অনুযায়ী আমরা কি পাই? ও কিউ ও কিউ ও কিউ মাইনাস ওপি। তো তুমি সিম্পলি এখানে মানগুলা বসায় দাও, x2i প্লাস y2j মাইনাস x1i প্লাস y1j। ওকে, বেসিক জিনিসটা এরকম যে একটা জিনিসকে অনেকভাবে ইউজ করা যায়। তো আমরা আমাদের জ্ঞানটাকে লিমিটেড করে ফেলবো না, শুধুমাত্র বুকিশ হব না, আমরা জিনিসগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এই জায়গাটাতে আমাদের একটু গুরুত্ব দিতে হবে। তো আমরা কি লিখতে পারি? x2 মাইনাস x1i প্লাস y2 মাইনাস y1j। ওকে, এটা ছিল পি কিউ। তাহলে বলো তো পি কিউ এর মান কত? পি কিউ এর মান কত? আমরা ভেক্টর চ্যাপ্টার সবাই শিখে আসছি পি কিউ এর মান ইকুয়ালস টু পি কিউ ইকুয়ালস টু কি? যে আই এর যে সহগগুলো আছে তার স্কয়ার এবং জে এর সহগগুলোর স্কয়ার। ট্যাটাডাট, এই ছিল আমাদের উত্তর। তো যারা আর কি এই প্রথমে আসমান থেকে ভাঙা পড়ছো তারা একটু ক্লিয়ার করে নাও। তো এই টোটাল ক্লাসগুলো করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যাপ্টার ভিত্তিক যে কোর্সগুলো আছে সেগুলোতে এনরোল করো, অথবা এরকম বেসিক যদি আরো পাইতে চাও আমার চ্যাপ্টার ভিত্তিক যে কোর্সগুলো আছে সেগুলোতে এনরোল করো, অথবা আমার রেগুলার ব্যাচে এনরোল করো। শিখতে পারবা। আমি চিন্তা করি, আমার বিশ্বাস, আমি বেসিকটাকে বেশি প্রাধান্য দিই। ওকে, তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম ভেক্টর পদ্ধতিতে পি কিউ এর দূরত্ব নির্ণয়, পি ও কিউ বিন্দুতে দূরত্ব নির্ণয়। ওকে, আচ্ছা, এখন কতিপয় আমজনতা খুব বেশি উদ্বেলিত হয়ে গেছে যে তারা দূরত্ব নির্ণয় করতে পারে। তো কোন এক পরীক্ষায় এরকম আসলো, কোন এক পরীক্ষায় দুটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের জন্য এরকম আসলো যে P1 equals to R1 theta 1, P2 equals to ও Q equals to হচ্ছে R2 theta 2। তার মানে তোমাকে দুইটা বিন্দুর দূরত্ব দেয়া আছে, মানে হচ্ছে কিসের মাধ্যমে দূরত্ব দেয়া আছে? তোমাকে দুইটা বিন্দুর দূরত্ব দেয়া আছে মানে হচ্ছে এখন পোলার স্থানাঙ্কের দূরত্বগুলা দেয়া আছে। তো তোমাকে বলছে পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে অথবা ত্রিকোণমিতিক পদ্ধতিতে
ত্রিকোণমিতিক নাও বলতে পারে, ত্রিকোণমিতিক পদ্ধতিতে আমাদের যাওয়া লাগবে না। বলছে পোলার স্থানাঙ্কের মাধ্যমে এই দুইটা বিন্দুর দূরত্ব বের করো। তো এখন তোমাদের অনেকেরই না মানে ইয়ে মানে কিন্তু, তো এই বিষয়টা না কইরা তোমরা যদি একটা সিম্পল জিনিস আমাকে একটু বুঝায় দাও, আমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছি, যদি স্কিপ না করে থাকো আর কি, আর অন্যান্য চ্যাপ্টারে পড়ে আসছি যে এই একটা আমাদের ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ আছে, স্থূলকোণী সূক্ষ্মকোণী যাই থাকুক না কেন, স্থূলকোণী সূক্ষ্মকোণী যাই থাকুক না কেন, আমরা একটা জিনিস পড়ছিলাম, লাইক এই যে আমাদের এই কোণটা দেয়া আছে, ঠিক আছে? তো মনে আছে সি এ বি এরকম ছিল যে স্থূলকোণের বিপরীত বাহুর বর্গ স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab c cos এই যে মাঝখানে যে কোণটা ছিল এই কোণটা cos abc ab cos কি abc, এই সূত্রটা যে তোমরা শিখছিলে, এই সূত্রটার নাম হচ্ছে কোসাইন সূত্র। কোসাইন সূত্র স্যার 9 10 তো হজম হয়ে গেছে, হজম হলে চলবে না, হজম হলে কি করে চলবে, এটা তোমাদের আমি মনে করে দিলাম, এটাকে বলে কোসাইন সূত্র। এই একখান সূত্র অ্যাপ্লাই করে আমরা পি এবং কিউ এর যে মধ্যবর্তী দূরত্বটা আছে খুব সুন্দরভাবে বের করতে পারি। তার জন্য চলো আমরা আগে একটু ফিগার অ্যানালিসিস করে আসি, চিত্রটা একটু দেখে আসি। তো এখন আমরা পড়তেছি পোলার স্থানাঙ্কের মাধ্যমে দূরত্ব নির্ণয়। ওকে, এই আমাদের এক্স ওয়াই অক্ষ আঁকলাম, এই আমাদের এক্স অক্ষ আঁকলাম। ওকে, এই আমাদের একটা বিন্দু আছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে r1 থিটা 1। এই আমাদের একটা বিন্দু হচ্ছে কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে r2 থিটা 2। ওকে, একটা পি একটা কিউ। তো এইখানে আমরা বলবো আমাদের যে r1 যে আছে এটাকে আমরা লিখতে পারি কি, এই হচ্ছে আমাদের r1। ওকে, আমরা কোণগুলা পরে দেখাবো। আর এই যে আমাদের কোণটা আছে আমরা তীর চিহ্ন দিব না, ভেক্টর নিব না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের r1, এটা হচ্ছে আমাদের r2। ওকে, আর আমাদের বের করতে হবে পি ও কিউ বিন্দুর দূরত্ব, এই যে এই দূরত্বটা আমাদের বের করতে হবে। ওকে ফাইন, তাহলে বলো তো থিটা 1 কি, দেখি কে কে মনে আছে থিটা 1 কি। স্যার থিটা 1 হচ্ছে এইখান থেকে এতটুকুর দূরত্ব, থিটা 1 হচ্ছে এইখান থেকে এতটুকুর দূরত্ব, থিটা 1। থিটা 2 কি, স্যার থিটা 2 হচ্ছে এইখান থেকে এতটুকুর দূরত্ব। তো বলো তো বাচ্চারা এই মাঝখানের কোণটা কত, এই যে আমাদের মাঝখানে কোণটা আছে এই কোণটা কত, স্যার থিটা 1 মাইনাস থিটা 2। ওকে ফাইন, থিটা 1 মাইনাস থিটা 2 পেয়ে গেছো। তার মানে কি আমাদের যে কোণটা বের করতে হবে, যে কোণটা বের করতে হবে ওই কোণের বিপরীত বাহুর স্কয়ার, মানে কি, মানে হচ্ছে PQ স্কয়ার ইকুয়ালস টু এ, মানে কি এটার মান কত, স্যার এটা তো r2, এটার মান কত, স্যার এটা তো r1। PQ স্কয়ার ইকুয়ালস টু আমরা যদি এটা ও বিন্দু দিয়ে নিই আমরা লিখতে পারি OP স্কয়ার প্লাস OQ স্কয়ার মাইনাস 2OP OQ cos POQ। আমরা ওই যে এইটার মতো একদম হুবহু কোসাইন সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার পর আমাকে বলো PQ স্কয়ার এই পাশে এসে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। PQ স্কয়ার এই পাশে এসে কি হয়ে যাবে, PQ ইকুয়ালস টু হয়ে যাবে রুট। রুট হওয়ার পর OP মানে কত, স্যার OP মানে r1 স্কয়ার, OQ মানে কত, স্যার r2 স্কয়ার। তোমাকে বলছে কিন্তু পোলার স্থানাঙ্কের মাধ্যমে, অনেকেই করে কি এটাকে পোলার স্থানাঙ্ককে কার্টেসিয়াতে কনভার্ট করে তারপর কাজ করে ফেলে, কিন্তু যদি তোমাকে প্রশ্নে পোলার স্থানাঙ্কে উল্লেখ করা থাকে তাহলে কিন্তু তোমাকে পোলার স্থানাঙ্কে হবে। তো এই বিষয়গুলো যখন আমরা পড়াইতে যাই তখন কিছু স্টুডেন্ট আছে, আমজনতা আছে, তারা প্রশ্ন করবে স্যার এগুলো কি পরীক্ষাতে আসবে। তো ভাই আমি বলার কে পরীক্ষাতে কি আসবে, তোমার বইয়ের ভিতর বেসিক কনসেপ্ট দেয়া আছে, দরকার আছে। সাপোজ আমি বললাম যে এটা পরীক্ষাতে কখনোই আসবে না, আমি কি প্রশ্ন করব, আমি তো প্রশ্ন করব না। যদি আসে আমি কি গিয়ে কাইটা দিয়ে আসতে পারবো, তাও তো পারবো না। তো তোমাকে মেধা যাচাই করার জন্য বা তোমাকে এডমিশন টেস্টেও তো আসতে পারে যে পোলার স্থানাঙ্কের মাধ্যমে এই জিনিসটা প্রমাণ করো। তো কত সুন্দর জিনিস দেখো, r1 r2 ব্যবহার করে আমরা ইজিলি কাজটা করতে পারি। তো এইভাবেই কিন্তু আমরা কাজগুলা করতে পারি, তোমরা আসলে একটু খেয়াল রাখবা, খেয়াল করে পড়বা। তো এরকম কোর বেসিক গুলোর ভিতরে যেহেতু আমি আরো এত বেশি গুরুত্ব দিই, তাই যারা আমার কোর ক্লাসগুলো করতে চাও আমার চ্যাপ্টার ভিত্তিকেও এনরোল করতে পারো এবং আমার রেগুলার বেসগুলোতেও এনরোল করতে পারো।
আর আমার চ্যানেলটা ভুলবা না, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেশি বেশি শেয়ার করবা। আস্তে আস্তে একটু মার্কেটিং করতে হবে, মার্কেটিং শিখতে হবে। বুঝতে পারলাম? ওকে। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্ষেত্র শনাক্তকরণ। সেটার নাম কি বলতো? সেটার নাম হচ্ছে ক্ষেত্র শনাক্তকরণ। স্যার এই জিনিসটা আবার কি? ক্ষেত্র শনাক্তকরণ এই জিনিসটা আবার কি? বলবো আস্তে আস্তে ক্ষেত্র শনাক্তকরণ বিষয়টা কি। ক্ষেত্র শনাক্তকরণ বলতে বোঝায় হচ্ছে শনাক্তকরণ। এইটা বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে তোমাকে কিছু বিন্দু দেয়া থাকবে। সাপোজ তোমাকে ত্রিভুজ দেয়া আছে, একটা ত্রিভুজ দেয়া আছে, a b c, লাইক x1 y1 x2 y2 x3 y3। তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ। যে এক নাম্বার প্রশ্ন, এটা কি সমবাহু ত্রিভুজ বা কি শর্তে এটা সমবাহু হবে বলতো? স্যার আমরা এ বি দূরত্ব বের করব, ওই কিছুক্ষণ আগে যে সূত্র শিখে আসলাম জ্যামিতিকটা ইউজ করব। আমাদের মেইন দরকার সূত্র। এ বি সূত্র বের করব, বিসি বের করব, সি এ বের করব। যদি তিনটা সমান হয়ে যায়, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো সমবাহু ত্রিভুজ। 2 নাম্বার, সমদ্বিবাহু ত্রিভুজ কখন বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ কখন বলবো? আমাদের যদি যে কোনো দুইটা বাহু সমান হয়, লাইক এ বি ইকুয়ালস টু বিসি, আরেকটা অসমান লাইক সিএ, অথবা এ বি ইকুয়ালস টু সিএ নট ইকুয়ালস টু বিসি, অথবা এ বি, আচ্ছা এ বিটা আমরা লাস্টে লিখবো, বিসি ইকুয়ালস টু সিএ নট ইকুয়ালস টু এ বি। মানে যে কোনো দুইটা বাহু যদি সমান হয় তখন তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? আমরা বিষমবাহু ত্রিভুজ চিনি। বিষমবাহু, স্যার দূরত্ব তো বের করবো এই সূত্র অ্যাপ্লাই করে, কিন্তু একটা বাহু সমান হবে না, একটা বাহু সমান হবে না। বিসি নট ইকুয়ালস টু সিএ, একটা বাহু সমান হবে না। এই ক্ষেত্রে আরেকটা বলে রাখি, বলো দেখি সমকোণী কিভাবে হবে। এখানে কিন্তু আমরা কোণ বের করব না, কোণ বের করার টেকনিক এখনো তোমাদের ওইভাবে আমি শিখাই নাই। তো সমকোণী কিভাবে হবে? সমকোণীর জন্য তোমরা বলে ফেলবা স্যার পিথাগোরাস আছে না, পিথাগোরাস আছে না, মানে যে কোনো এক বাহুর স্কয়ার, আমি লিখে দিলাম পিথাগোরাস। তোমরা এখান থেকে বুঝে নিবা যে কোনো এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হবে। পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব। তো এই ক্ষেত্র শনাক্তকরণে আমরা প্রথমে আছি ত্রিভুজ নিয়ে কথাবার্তা বলতেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, খুব জনপ্রিয় একটা প্রশ্ন, সেটা হচ্ছে এটা ত্রিভুজ না কিন্তু তিনটা বিন্দু রিলেটেড। আমাদের একটা বিন্দু দেয়া আছে, যে আমি আইটেমটার নামই বলে ফেলি, তাহলে তোমরা শিখতে পারবা। সমরেখ, সমরেখ এই জিনিসটাতে আসো। সমরেখ কিভাবে? তো এই ক্ষেত্রেও কিন্তু তোমাকে তিনটা বিন্দু দেয়া আছে, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। এ বি সি, x3 y3 x2 y2 এবং x1 y1, এই তিনটা স্থানাঙ্ক তোমাকে দেয়া আছে। ঠিক আছে, এই তিনটা স্থানাঙ্ক তোমাকে দেয়া আছে। তো এইখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে এরকম যে এই এবিসি বিন্দু তিনটা সমরেখ যাচাই করো। এটা আমরা অনেকভাবে যাচাই করতে পারি। কিভাবে? যেমন এক নাম্বার হচ্ছে, আমরা যদি এইভাবে যাচাই করি, এসি ইকুয়ালস টু, মানে আমরা জানি যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান হলে বিসি এবি প্লাস বিসি। যদি বৃহত্তর হইতো, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতো, তাহলে আমরা বলতাম ত্রিভুজ। আর এই ক্ষেত্রে কি সমরেখ, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান, তখন কি সে একটা সমরেখ। ঠিক আছে। আরেকটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে ঢাল সমান, মানে এবি রেখার ঢাল, এই ঢাল তোলার এখনো তোমাদের আমি শিখাই নাই, আমি শিখাবো, তখন বলবো দুটো রেখার ঢাল সমান, বিসি ইকুয়ালস টু এম এসি, এই তিনটা জিনিসের ঢাল সমান হবে, তখন আমরা তাকে বলতে পারবো যে সমরেখ। ওকে। থার্ড নাম্বার, যেটা হাইলি রেকমেন্ডেড তোমাদের ইউজ করার জন্য,
দেখো তিনটা ত্রিভুজ যদি এই তিনটা বিন্দু যদি সমরেখা হয় তাহলে কি ত্রিভুজ উৎপন্ন করে? উত্তর না, এটা কোনো ত্রিভুজ উৎপন্ন করতে পারে না। তো নাই ত্রিভুজের ক্ষেত্রফল কত? স্যার এটা কি বললেন? হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, মানে যদি ক্ষেত্রফলটা জিরো হয়ে যায় তখন আমরা বলবো সমরেখা। তো আমরা মেইনলি এই 3 নাম্বারটাকেই বলবো যে হাইলি রেকমেন্ডেড এই টেকনিকটা ইউজ করার জন্য। স্যার ক্ষেত্রফল কিভাবে বের করব আমি পর্যায়ক্রমে আসতেছি, তোমাদের শিখাই দিব। এরপরে আমাদের যে বিষয়টা দেখতে হবে, আমরা ত্রিভুজ শিখলাম, এখন আমরা শিখব চতুর্ভুজ। এখন আমরা যাব ক্ষেত্র শনাক্তকরণের চতুর্ভুজে। চতুর্ভুজ, তো চতুর্ভুজ কি আমরা একটু দেখি। চতুর্ভুজ আমাদের কয়টা বিন্দু দেওয়া থাকবে? স্যার যথারীতি আমাদের 4টা বিন্দু দেওয়া থাকবে। আমাদের 4টা বিন্দু দেওয়া থাকবে, এ বি সি ডি। x1 y1 স্থানাঙ্ক দেওয়া থাকবে x2 y2 x3 y3 x4 y4 x4 y4। ওকে, এখন বলা হচ্ছে প্রথম টেকনিকটা হচ্ছে যে আয়ত না সামান্তরিক। সামান্তরিক অনেকভাবেই এক্সপ্লেন করা যায়, আমি যেটা বলি তোমরা প্রথমে সবগুলা বের করে ফেলবা। এ বি দূরত্ব বের করবা, বিসি দূরত্ব বের করবা, সি এর দূরত্ব বের করবা, এ বি বিসি সিডি সিডি বের করবা, ডি এ বের করবা। এখন দেখো তো তুমি বলতে পারো এ বি আর বিসি যদি এ বি আর সিডি যদি সমান হয়, এ বি আর সিডি যদি সমান হয় আর বিসি আর ডি এ যদি সমান হয় তবে সেটা আয়তক্ষেত্র। কিন্তু দাঁড়াও, সামান্তরিকেরও তো বিপরীত বাহুগুলা পরস্পর সমান। সামান্তরিকেরও তো বিপরীত বাহুগুলা পরস্পর সমান। তাহলে আমরা কি করে বুঝবো এটা আয়তক্ষেত্র না সামান্তরিক? তখন তুমি আরো দুইটা জিনিস বের করবা, এসি আর বিডি, মানে দুইটা কর্ণ বের করছো। আমরা সবাই জানি আয়তক্ষেত্রে কর্ণ দুটো কি সমান। আয়তক্ষেত্রে কর্ণ দুটো সমান, যদি এরা সমান হয় তবে কি আয়ত, আর যদি সমান না হয় তবে কি হবে? সমান্তরিক। কথাটা বুঝতে পারছি? ওকে। 2 নাম্বার, বর্গ না রম্বস। বর্গ না রম্বস, তো যথারীতি তোমরা এবি বের করবা, বিসি বের করবা, সিডি বের করবা, ডিএ বের করবা। বর্গ এবং রম্বস উভয়ের ক্ষেত্রে কি এই চারটাই কি হবে? সমান হবে। খালি পার্থক্য কোথায়? যে বর্গের ক্ষেত্রে এসি ইকুয়ালস টু বিডি, মানে কর্ণ দুটো সমান হবে, কিন্তু রম্বসের ক্ষেত্রে এসি নট ইকুয়ালস টু বিডি। এই ছিল আমাদের ক্ষেত্র শনাক্তকরণ পদ্ধতি। এবং এরই সাথে সাথে আমরা একটা টাইপের প্রশ্ন বা আজকের ক্লাসটা আমরা শেষ করতে পারবো। ওকে, তো আগামী ক্লাসে আমরা আরো ডিপে ঢুকবো, আরো অন্যান্য আলোচনা করব। সাথেই থাকো, পাশে আছি।